আসসালামু আলাইকুম। বিদ্যা সিনহা মিম খুবই ভাগ্যবতী বলবো আপনাকে। খুব কপাল তাকে মানে সবসময় ফেভার করে। সত্য ঘটনা নিয়ে এ পর্যন্ত যে কটি সিনেমা ঠিকঠাক নির্মাণ করা হয়েছে প্রত্যেকটি সিনেমা কিন্তু ব্যবসায়িকভাবে সফল হয়েছে। মিমের বিরুদ্ধে অনেক অভিযোগ, বেনজির সহ হাবিজাবি বহু অভিযোগ আছে। তারপরেও মিম কিন্তু চুপচাপ রয়েছে, কোনো শব্দ করেনি। শাকিব খানের ফর্মুলা ফলো করছে, এতে তার কাজ হয়েছে। সে মোটামুটি সবকিছুর ঊর্ধ্বেই আছে এখনো পর্যন্ত। পরিমণি বেশি লাফালাফি করছে, ও চুপ করে থাকতে পারে নাই, ওর একটা ব্যবস্থা হয়েছে। কি হয়েছে সে বিষয়ে না যাই, আজকের বিষয়টা আমি ইয়াসমিন বলছি। মিমের নতুন সিনেমা আমি ইয়াসমিন বলছি। সুমনধর সিনেমাটি পরিচালনা করবে। আগামী বছরের এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন কেন এই সিনেমা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, এটিও একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা। পরাণ সিনেমা, দামাল সিনেমা মিমকে যে ক্যারিয়ারে যে অ্যাডভান্স করে দিয়েছে, মিমের ক্যারিয়ার যেভাবে আলোকিত করেছে, মিমকে যেভাবে একজন অভিনয় শিল্পী হিসেবে মানুষের কাছে সুপরিচিত করে দিয়েছে, সেই লোভ অথবা সেই মায়া অথবা সেই পথ মিমের কাছে খুব ভালো লেগেছে। পরাণ এবং দামালের পর থেকে মিম একটা পত্রিকায় বলছিলেন যে পরাণ এবং দামালের পর থেকেই মিম বেছে বেছে সিনেমা করছেন, ভালো স্ক্রিপ্ট নিয়ে তারপরে সিনেমা করছেন। একটা সময় মিম শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পেয়েছিল। সেই সময় সেই সিনেমাটাও শাকিব খানের সঙ্গে মিমের সেই সিনেমাটাও ব্যাপক প্রশংসা পেয়েছিল এবং হিট হয়েছিল। কিন্তু ওই যে অপবিশ্বাস, সেই সময় অপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের যে সম্পর্ক গোপন ছিল, সেই গোপন সম্পর্ক যেহেতু প্রকাশ পায় নাই, তারা প্রকাশ করে নাই, সেই সময় অপবিশ্বাসের কারণে শাকিব খান চাইলেও অন্য কারোর সঙ্গে সেভাবে সিনেমা করতে পারতেন না। এখন এই সময় এসে মিমের হয়তো সুযোগ হয়েছে, শাকিব খানের সঙ্গে হয়তো সে এখন চাইলে তার সঙ্গে সিনেমা হতেও পারে। এখন শাকিবের উপরে আর কোনো প্রভাব নাই কোনো নায়িকার। তারপরেও কোন এক অজানা কারণে মিমের সঙ্গে শাকিবের জুটিটা হচ্ছে না। যাই হোক, শাকিব আর মিমের জুটি নিয়ে আরেকদিন কথা বলবো। আমি ইয়াসমিন বলছি। এই ঘটনাটি আসলে 1995 সালে দিনাজপুরে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। 16 বছরের এক কিশোরী দিনাজপুরে তার মায়ের কাছে যাচ্ছিল। ভোরবেলা দিনাজপুরের কাছাকাছি একটা জায়গায় বাস, একটা নৈশকোচ তাকে এক চায়ের দোকানের জিম্মায় রেখে বলে যে তাকে যেন ভোরে দিনাজপুরের বাসে তুলে দেওয়া হয়। মেয়েটি সেই চায়ের দোকানে, ইয়াসমিন মেয়েটির নাম, ইয়াসমিন সেই চায়ের দোকানে অপেক্ষা করছিল ভোরের বাসের জন্য। রাতে টহল পুলিশ আসে, 3 জন সদস্য ছিল সেখানে, একজন এএসআই, 2 জন কনস্টেবল। সেই 3 জন সদস্য তাকে দিনাজপুর শহরে পৌঁছে দেওয়ার কথা বলে এবং নিরাপত্তার অজুহাতে জোর করে, মেয়েটি যেতে চায়নি, জোর করে মেয়েটিকে টহল ভ্যানে তুলে নিয়ে যায় এবং দিনাজপুর শহরের কাছাকাছি একটা জায়গায় একটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে সেই বিদ্যালয়ের সামনে রাজপথে মেয়েটিকে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় দিনাজপুরবাসী উত্তাল হয়ে পড়ে, ফেটে পড়ে মানে ক্ষোভে, এবং তারা শহরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং এমন একটা সময় আসে যে তারা সেই থানাকে, কোতোয়ালি থানাকে অবরুদ্ধ করে রাখে। সেই থানা থেকে এক রাত পুলিশ বেরোতে পারে। ওই সময়ে সরকার ছিল বেগম খালেদা জিয়া। সেই সরকার সেই সময় বলল, একটা বিবৃতি দিল, প্রেস নোট দিল যে ইয়াসমিন আসলে ওই পুলিশ ভ্যান থেকে লাফ দিছিল ভয়ে, তাতে সে জখম হয় এবং সে কিছুক্ষণ পরে সে মারা যায়। তাই পুলিশ তাকে নাকি ওইখানে একটা ব্র্যাক অফিসের সামনে রেখে থানায় যায় খবর দিতে।
মানে তাকে রাজপথে ফেলে দেয়নি, তাকে নিয়ে রেখে থানায় যায় খবর দিতে। দেখেন সরকার, কোন সরকার ভালো? ওই ঘটনার 4 দিন পরে শেখ হাসিনা গেছিল দিনাজপুর সফরে, সেখানে যে সে বলছিল যে বেগম খালেদা জিয়ার সময় ঘনিয়ে এসেছে। মানে শেখ হাসিনারও বোধোদয় হয়েছিল 4 দিন পরে। তো যাই হোক, সেই সময়ে এই বিষয়গুলো নিয়ে দিনাজপুরবাসী এবং দিনাজপুরের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে পড়েছিল। সেই মানুষ সামাল দিতে না পেরে বিডিআর নামানো হয়েছিল রাস্তায়। পুলিশকে প্রোটেকশন দেওয়ার জন্য বিডিআর ব্যবহার করা হয়েছিল, কারণ পুলিশ তখন আর নিরাপদ ছিল না। পুলিশের প্রতি মানুষের এত ক্ষোভ জন্মেছিল যে পারলে ওই সময় যেভাবে এই যে কোটা আন্দোলনে পুলিশ মাইরা পিটাইয়া ঝুলাই রাখছে, ওই সময় তাদেরকে পিটাইয়া মাইরা ঝুলাই রাখে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শহরের যারা প্রশাসন ছিল তাদের হাতের বাইরে চলে গেছে। যখন বাইরে চলে গেছে তখন তারা কারফিউ ডাকছে। সেই কারফিউ উপেক্ষা করে হাজার হাজার দিনাজপুরের মানুষ রাস্তায় নেমে আসছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সেই নিরীহ মানুষদের উপরে গুলি চালাইছে। সেই গুলিতে 7 জন মানুষ নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। দেখেন, 7টা প্রাণ জ্বলেছে। কিন্তু সরকার বলছিল, মানে ওই সময় খালেদা জিয়ার সরকার বলছিল 3 জন মারা গেছে। এবং পুলিশ সেই সময় একটা কাজ করছিল যে এই কিছু লাশ ওই তড়িঘড়ি করে মাটি চাপা দিয়ে রাখছিল, যাতে করে মানুষ জানতে না পারে কতজন মানুষ মারা গেছে। এগুলো আবার জনগণ জেনে গেছে এবং সেই কবরস্থান থেকে সেই লাশ তোলা হয়েছে। এরপরে পুলিশের উপরে আরো ক্ষোভ বেড়ে গেছে। এত ক্ষোভ বাড়ছে যে পুলিশ তখন আর দিনাজপুরের রাস্তায় বেরোতে পারত না। পুলিশকে দিনাজপুরের যারা পুলিশ বাসা ভাড়া নিয়েছিল তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিল এবং 103 জন দিনাজপুরের সেই এলাকার 103 জন পুলিশ সদস্যকে বদলি করে আরেক জায়গায় নেওয়া হয়েছে। অবশেষে এই মানুষের চাপে, বিক্ষোভকারীদের চাপে, জনমানুষের রোষে পড়ে সেই 3 জন দোষী পুলিশকে অ্যারেস্ট করতে বাধ্য হয় সরকার। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য শুরু হয় এবং 110 দিন না 125 দিন বোধ হয় সময় লাগে সেই বিচার কার্য শেষ করতে। এবং 8 বছর পরে পুরোপুরি রায় হয়, রায় এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং রায় দেওয়া হয় এবং 8 থেকে 9 বছর পরে সেই 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ছিল ইয়াসমিনের ঘটনা। সেই সময় সেই দিনাজপুরের ডিসিএসপি কে প্রত্যাহার করা হয়েছিল। তো এত বড় একটা ঘটনা, সেই ঘটনা পুরো বিশ্বকে কাঁপায় দিয়েছিল। পুরো ওয়ার্ল্ডের মানে মানুষজন এটাকে নিয়ে ফেটে পড়ছিল। এরকম একটা ঘটনা নিয়ে আমি ইয়াসমিন বলছি, চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি সুমন। সুমন কিছুদিন আগে বাপ্পিকে নিয়ে শত্রু এক নামে একটা সিনেমা বানিয়েছিল, মোটামুটি চলেছে সিনেমাটা। কিন্তু এখন সুমন কেন, আমি ইয়াসমিন বলছি বা ইয়াসমিনের এই গল্পটিকে নিয়ে কেন সুমন সিনেমা নির্মাণে গেলেন? কারণ এখনই সময়। এই যে ফ্যাসিবাদী সরকাররা ছিল, রাজনৈতিক দল যে কটা ছিল বাংলাদেশে, কোন সরকারের আমলে পুলিশকে হেয় করে কিছু বলা যাবে না। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তো পুলিশকে নিয়ে কিছু বলাই যাবে না, কারণ পুলিশ থেকে সরাসরি তারা সুবিধা ভোগ করছিল এবং পুলিশও সরকারকে কুক্ষিগত করে রেখেছিল যে পুলিশের নামে যেন কোথাও কোনো বদনাম না হয়। একটা সময় ছিল সিনেমায় পুলিশকে নিয়ে খারাপ কিছু হইলে পুলিশকে নেগেটিভ চরিত্রে দেখা যাইত, কিন্তু দীর্ঘ এই আওয়ামী লীগ সরকারের আমলে সেটি আর দেখা যায় নাই। এখন এই মুহূর্তে একটা প্রপার সময় এসেছে, কিন্তু আমার মনে হয় সুমন একটু দেরি করে ফেলতেছে। এপ্রিল বহু দূরে ভাই, এপ্রিল অনেক দূরে। এই কেয়ারটেকার সরকার কতদিন থাকে কে জানে, এই তত্ত্বাবধায়ক সরকার থাকার সময়সীমা জানি না, কিন্তু এই সিনেমা ঘরবার কাট করতে হবে। এই সিনেমা আগামী 1 মাসের মধ্যে শুটিং শুরু করে 2 মাসের মধ্যে শেষ করে 3 মাসের মাথায় রিলিজ দিতে হবে।
কিন্তু একটু সাময়িক সমস্যা রয়েছে। সেটি হচ্ছে যে ওই যে 16 বছর বয়সী ইয়াসমিন, সে তো একজন গৃহ পরিচারিকা। তার কিন্তু মানে গৃহ পরিচারিকাদের যে অবস্থা হয় আসলে, ওজন কম থাকে, লিকলিকে থাকে, চেহারায় একটা ইয়ে থাকে, নিস্তেজ ভাব থাকে। তো মিমের চেহারায় সেই বিষয়টা ফুটিয়ে আনতে হলে মিমকে ওজন কমাতে হবে। মিম এই মুহূর্তে কলকাতায় একটা সিনেমা করছে জিতের সঙ্গে, যেটার কাজ চলছে। তো মিম চেষ্টা করছেন ওজন কমিয়ে ইয়াসমিনের রূপে ফেরার জন্য। চলুক মিমের চেষ্টা, মিমের ডেডিকেশন কিন্তু আমি তাকে কাছ থেকে যতটুকু দেখেছি, পরান সিনেমায় তো আমি ছিলাম মিমের সঙ্গে, তার কিন্তু সিনেমার চরিত্রের জন্য তার ডেডিকেশন কিন্তু অনেক অনেক হাই। খুবই একটা ভালো চরিত্র পেলে মিম যে কোনো কিছু করতে পারে। অনেক ভালো একজন অভিনেত্রী, অনেক গুণী একজন অভিনেত্রী, অনেক যোগ্যতা সম্পন্ন একজন অভিনেত্রী। মিমকে এ পর্যন্ত প্রপার ইউটিলাইজ করতে পারছে একমাত্র রায়হান রাফি পরান সিনেমায় অথবা দামাল সিনেমায়। এছাড়া মিমকে কিন্তু ওইভাবে এক্সিকিউশন করা হয় নাই। আমার ধারণা এই আমি ইয়াসমিন বলছি সিনেমাতে মিম প্রপার এক্সিকিউটেড হবে, যদি সুমন সেই জায়গাতে পৌঁছাতে পারে স্ক্রিপ্ট এবং ডিরেকশনের ওই পর্যায়ে। যেভাবে গল্পটি আছে দিনাজপুরের গল্পটির একেবারে পুঙ্খানো জায়গা, আজ থেকে যদিও ৩৯ বছর আগের ঘটনা, ২৭ বছর আগের ঘটনা, কিন্তু এই গল্পের প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের চেনা জানা। এইখানে অতি রঞ্জিত করার কিছু নাই। এইখানে এমন কিছু আরোপিত করা যাবে না যে জিনিসটা করলে সিনেমাটা আর সিনেমা থাকবে না। এই আমি ইয়াসমিন বলছি, এই সিনেমাটা আমি এখন বলে রাখছি যে এই সিনেমা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে সিনেমায়। এই সিনেমা রিলিজ হওয়ার আগেই বলে দেওয়া যেতে পারে এই সিনেমা সুপার হিট হতে চলেছে। মিমের ক্যারিয়ারে আরো একটি সুপার হিট সিনেমা যোগ হতে চলেছে, কিন্তু সিনেমাটি প্রপার এক্সিকিউট করতে হবে। প্রপার প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এবং প্রপার শুটিং তা করতে হবে এই সিনেমায়। বেঁচে গেছে সুমন এই সিনেমায় নায়ক নাই, এই সিনেমায় তথাকথিত কোনো হিরো নাই। সিনেমাটি ইয়াসমিনের উপরে নায়িকা কেন্দ্রিক। এখানে সুমন একটু বেঁচে গেছে, কারণ আমাদের দেশে একটা প্রপার হিরো অনেক ডিমান্ড থাকে, অনেক নকশা থাকে, অনেক অনেক কিছু থাকে। মানে হিরো, একটা নতুন ডিরেক্টর যখন একটা বড় হিরোকে নিয়ে কাজ করে বা একটা বড় নায়িকাকে নিয়ে কাজ করে, তখন কিন্তু সেই নতুন ডিরেক্টরের অনেক চড়াই উতরাই পার হয়ে সিনেমাটা শেষ করে নিয়ে আসতে হয়। যদিও এখনকার এই সময় এসে সব নায়ক নায়িকারাই একটু প্রফেশনাল হয়ে গেছে, আগের মতো আর নাই। ওই যে 12টা 2টা 3টার সময় সেটে আসা, ওই জিনিসটা এখন আর নাই। এখন 6টায় চাইলে 6টাই পাওয়া যায় নায়ক নায়িকাকে সেটে। বিশেষ করে শাকিব খানের ব্যাপারে যখন এই ধরনের কথাবার্তা শোনা যায় যে শাকিব খানকে যদি 8টায় কল দেওয়া হয়, সে 8:30টায় সেটে চলে আসে, তখন আর এই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা করার দরকার নেই। ওই যে আগের আইল যেই দিকে যায়, পরের আইল সেদিকে যায়, একটা কথা আছে বাংলায়, একটা কথা আছে যে আগের আইল যেদিকে যায়, পরের আইল সেদিকে যায়। মানে ঘরের পরিবারের বড় ছেলে যেদিকে যাবে, ছোট ছেলেরা সেদিকেই যাবে অটোমেটিক্যালি। তো সুপারস্টার যেখানে ঠিকঠাক মতো টাইম মেনটেন করে সেটে যায়, নকরা টকরা কম করে, সেখানে অন্যান্য স্টাররা তো ঠিকঠাক মতো তাদের কাজ করবে, এটা স্বাভাবিক। যাই হোক, সুমন জন্য এবং বিদ্যাশ্রীরা মিমের জন্য আমি ইয়াসমিন বলছি সিনেমাটা একটি দুর্দান্ত সিনেমা হতে চলেছে। সুমন এবং বিদ্যাশ্রী মিমের লাইফে একটি সুপারহিট সিনেমা আসতে চলেছে। কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা চরিত্রের প্রতি এমফাসিস করতে হবে। শুধুমাত্র বিদ্যাশ্রী মিমকে নিয়ে সিনেমাটা এক্সিকিউট করে চলে আসবে তা না। ওই যে 3জন ধর্ষণকারী, সেখানেও একেবারে মানে প্রপার ক্যারেক্টার লাগবে। বা অন্যান্য ডিসি, এসপি, বিডিআর, শেখ হাসিনা, খালেদা জিয়া, সরকার, বিপক্ষ,
প্রত্যেকটা চরিত্র যদি প্রপার এক্সিকিউট করতে পারে, ঠিকঠাক মতো ক্যারেক্টার বসাইতে পারে, তাহলে সিনেমাটা অনেক বিশ্বাসযোগ্য হবে এবং মানুষ তত বেশি সিনেমাটা রিসিভ করবে। শুভকামনা রইল সুমন্থনের জন্য, শুভকামনা রইল বিদ্যা সিনেমার জন্য।